অটোমান সাম্রাজ্যকে বিশ্বের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং দীর্ঘস্থায়ী রাজবংশগুলির মধ্যেও একটি হিসাবে বিবেচনা করা হয়। উসমানীয় সম্রাট সুলতান সুলেমান খান প্রথম ইসলামের একজন কট্টর বিশ্বাসী এবং শিল্প স্থাপত্য প্রেমী ছিলেন। তার এই ভালোবাসা তুরস্ক জুড়ে বিশাল প্রাসাদ এবং মসজিদের আকারে প্রত্যক্ষ করা হয়েছে। অটোমান সম্রাট সুলতান সুলেমান খান প্রথম, যিনি ম্যাগনিফিসেন্ট নামেও পরিচিত, ইউরোপ আক্রমণ করার জন্য বিজয় অর্জন করেছিলেন এবং বুদাপেস্ট, বেলগ্রেড এবং রোডস দ্বীপ দখল করেছিলেন। পরবর্তীতে বিজয় অব্যাহত থাকার সাথে সাথে তিনি বাগদাদ, আলজিয়ার্স এবং এডেন ভেদ করতে সক্ষম হন। ভূমধ্যসাগরে সুলতানের অজেয় নৌবাহিনীর আধিপত্যের কারণে এবং সম্রাট তথা যোদ্ধা সুলতান সুলেমানের রাজত্বকালকে অটোমান শাসনের স্বর্ণযুগ বলা হয়। এই ধারাবাহিক আক্রমণ সম্ভব হয়েছিল। অটোমান সাম্রাজ্যের আধিপত্য মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং পূর্ব ইউরোপের বিশাল অংশ ৬০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিল। স্থানীয়রা তাদের প্রধান নেতা এবং তার বংশধরদের স্ত্রী, পুত্র এবং কন্যা সুলতান বা সুলতানা বলে ডাকত, যার অর্থ বিশ্বের শাসক। সুলতানকে তার জনগণের উপর সম্পূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রয়োগ করতে হতো এবং কেউ তার বিচারকে অগ্রাহ্য করতে পারত না। ক্রমবর্ধমান শক্তি এবং অনবদ্য যুদ্ধ কৌশলের কারণে ইউরোপীয়রা তাদের শান্তির জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখত। তবে অনেক ঐতিহাসিক অটোমান সাম্রাজ্যকে চমৎকার আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচনা করেন এবং বিজ্ঞান, শিল্প, ধর্ম, সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জনের জন্য তাদের স্মরণ ও উদযাপন করেন। 1299 সালে আন্তলিয়া শহরের তুর্কি উপজাতিদের নেতা প্রথম উসমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের জন্য দায়ী ছিলেন। ওসমান শব্দটি প্রতিষ্ঠাতার নাম ওসমান থেকে নেওয়া হয়েছে, যা আরবি ভাষায় ওসমান হিসেবে লেখা হয়। এরপর অটোমান তুর্কিরা নিজেদের একটি সরকার গঠন করে এবং ওসমান প্রথম, মুরাদ প্রথম, ওরহান এবং বায়েজিদ প্রথমের সাহসী নেতৃত্বে তাদের রাজ্য সম্প্রসারণ শুরু করে। এভাবেই অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার শুরু হয়। 1453 সালে বিজেতা দ্বিতীয় মেহমেদ অটোমান তুর্কিদের সেনাবাহিনীর সাথে আক্রমণ চালিয়ে যান এবং প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত কনস্টান্টিনোপল দখল করেন, যাকে তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী বলা হতো। 1453 সালে দ্বিতীয় মেহমেদের এই বিজয় কনস্টান্টিনোপলের পতনের সাক্ষী হয়, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের 1000 বছরের রাজত্ব এবং খ্যাতির অবসান ঘটায়। 1517 সালের মধ্যেও বায়েজিদের পুত্র প্রথম সেলিম আক্রমণ করে আরব, সিরিয়া, ফিলিস্তিন এবং মিশরকে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 1520 থেকে 1566 সালের মধ্যেও অটোমান সাম্রাজ্যের শাসন তার শীর্ষে পৌঁছেছিল, যা ঘটেছিল মহৎ অটোমান শাসক সুলতান সুলেমান খানের রাজত্বকালে। এই প্রদেশের আদিবাসীদের উপর যে বিলাসিতা এনেছিল, তার জন্য এই সময়কাল স্মরণীয় এবং উদযাপিত হয়েছিল। এই যুগে ছিল ক্রমবর্ধমান শক্তি, অটুট স্থিতিশীলতা এবং বিপুল পরিমাণ সম্পদ ও সমৃদ্ধি। সুলতান সুলেমান খান আইন ও শৃঙ্খলার অভিন্ন ব্যবস্থার উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং তুর্কি মহাদেশে বিকশিত বিভিন্ন শিল্প ও সাহিত্যের প্রতি তিনি ছিলেন আন্তরিক। সেই সময়ের মুসলমানরা সুলাইমানকে একজন ধর্মীয় নেতা এবং ন্যায়পরায়ণ রাজনৈতিক সম্রাট হিসেবে দেখতেন। তাঁর প্রজ্ঞা, শাসক হিসেবে তাঁর উজ্জ্বলতা এবং প্রজাদের প্রতি তাঁর করুণার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই তিনি অনেকের মন জয় করেছিলেন। সুলতান সুলেমানের শাসন উন্নতি লাভ করতে থাকে, তার সাম্রাজ্য বিস্তৃত হতে থাকে এবং পরবর্তীতে পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশকে অন্তর্ভুক্ত করে। অটোমানরা তাদের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য একটি ভালো পরিমাণ রাজস্ব ব্যয় করেছিল এবং তাদের সেনাবাহিনীতে আরও বেশি সংখ্যক সাহসী যোদ্ধাদের শিকার করতে থাকে। ওসমানীয় সাম্রাজ্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং নতুন নতুন অঞ্চল আয়তন করতে থাকে। তুর্কি সেনাবাহিনীর উত্থান মহাদেশ জুড়ে তরঙ্গ প্রেরণ করে, যার ফলে প্রতিবেশীরা আক্রমণের আগে আত্মসমর্পণ করে এবং অন্যরা যুদ্ধক্ষেত্রেই মারা যায়। সুলতান সুলেমান যুদ্ধের ব্যবস্থা, দীর্ঘ অভিযানের প্রস্তুতি, যুদ্ধ সরবরাহ, শান্তি চুক্তি এবং অন্যান্য যুদ্ধ সম্পর্কিত ব্যবস্থা সম্পর্কে নিবিড়ভাবে বিশেষ ছিলেন।
সাম্রাজ্য যখন সুদিন দেখছিল এবং চূড়ান্ত শিখরে পৌঁছেছিল, তখন অটোমান সাম্রাজ্য বিশাল ভৌগোলিক ডোমেইন কভার করেছিল এবং গ্রিস, তুরস্ক, মিশর, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, মেসিডোনিয়া, হাঙ্গেরি, প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডানের মতো অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করেছিল। সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চলের একটি ভালো অংশ। অটোমানরা শিল্প, চিকিৎসা, স্থাপত্য এবং বিজ্ঞানে তাদের যোগ্যতার জন্য দীর্ঘদিন ধরে পরিচিত। আপনি যদি কখনো তুরস্কে যান, আপনি সারিবদ্ধ মসজিদের সৌন্দর্য এবং তুর্কি প্রাসাদের জাঁকজমক দেখতে পাবেন যেখানে সুলতানের পরিবার বাস করত। ইস্তাম্বুল এবং সাম্রাজ্য জুড়ে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিকে তুর্কি স্থাপত্যের উজ্জ্বলতার শৈল্পিক অগ্রভূমি হিসাবে দেখা হতো, বিশেষ করে সুলতান সুলেমানের শাসনামলে। ম্যাগনিফিসেন্ট। সুলতান সুলেমানের শাসনামলে সবচেয়ে প্রচলিত কিছু শিল্পকলার বিকাশ ঘটেছিল ক্যালিগ্রাফি, কবিতা, চিত্রকলা, কার্পেট এবং বস্ত্র বয়ন, গান এবং সঙ্গীত তৈরি এবং সিরামিক। মাসব্যাপী উৎসবের সময় বিভিন্ন সাম্রাজ্য অঞ্চল থেকে গায়ক ও কবিদের ডাকা হতো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এবং রাজপরিবারের সঙ্গে উদযাপন করতে। সুলতান সুলেমান খান নিজে একজন খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং বিদেশি সম্রাটদের সাথে যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ভাষা পড়তেন এবং অনুশীলন করতেন। এমনকি পড়ার সুবিধার জন্য তিনি তার প্রাসাদে একটি বিশাল গ্রন্থাগার স্থাপন করেছিলেন। সুলতানের বাবা এবং নিজেও কবিতার প্রবল অনুরাগী ছিলেন এবং এমনকি তাদের প্রিয় সুলতানদের জন্য প্রেমের কবিতাও ঠিক করতেন। অটোমান স্থাপত্য ছিল তুর্কিদের দীপ্তির আরেকটি প্রদর্শন। মসজিদ এবং প্রাসাদের দেয়ালে পাওয়া ঝরঝরে এবং সূক্ষ্ম খোদাই এবং ক্যালিগ্রাফি সেই সময়ের সংস্কৃতিকে সংজ্ঞায়িত করতে সাহায্য করেছিল। সুলতান সুলেমানের যুগে গ্র্যান্ড মসজিদ এবং পাবলিক ইমারত, সমাবেশ এবং উদযাপনের জন্য প্রচুর পরিমাণে নির্মিত হয়েছিল। তখন বিজ্ঞানকে গবেষণার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করা হতো। ইতিহাস থেকে জানা যায় যে অটোমানরা জ্যোতির্বিদ্যা, দর্শন, গণিত, পদার্থবিদ্যা, দর্শন, রসায়ন এবং এমনকি ভূগোলের উন্নত স্তরগুলি শিখবে, অনুশীলন করবে এবং প্রচার করবে। এগুলি ছাড়াও অটোমানদের দ্বারা চিকিৎসাবিদ্যায় কিছু অসামান্য কৃতিত্ব ছিল। যুদ্ধের সময় চিকিৎসা বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছায়নি যেখানে আহতদের সহজ ও ঝামেলামুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব। পরবর্তীতে অটোম্যানরা গভীর ক্ষতগুলিতে সফল অপারেশন সম্পাদন করতে সক্ষম অস্ত্রোপচারের যন্ত্র আবিষ্কার করেছিলেন। তারা আহতদের চিকিৎসার জন্য ক্যাথেটার, পিনসার, স্ক্যালপেল, ফোরসেট এবং ল্যান্সেটের মতো সরঞ্জাম খুঁজে পেয়েছে। সুলতান সেলিমের রাজত্বকালে সিংহাসনধারীদের জন্য একটি নতুন প্রোটোকল আবির্ভূত হয়, যা সুলতানের সিংহাসনে ভাইদের হত্যার জঘন্য অপরাধ হিসেবে ভ্রাতৃহত্যা ঘোষণা করে। যখনই নতুন সুলতানকে সিংহাসনে বসানোর সময় আসত, সুলতানের ভাইদের নির্মমভাবে ধরে কারাগারে বন্দী করা হতো। সুলতানের প্রথম পুত্রের জন্মের সাথে সাথেই তিনি তার ভাইদের এবং তাদের পুত্রদের হত্যা করতেন। সিংহাসনের বৈধ উত্তরাধিকারী যাতে সিংহাসন দাবি করতে পারেন তা নিশ্চিত করার জন্য এই নিষ্ঠুর ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিটি উত্তরসূরি রক্তপাতের এই অন্যায় আচার অনুসরণ করেনি। পরে অনুশীলনটি কম জঘন্য কিছু বিকশিত হয়েছিল। সাম্রাজ্যের পরবর্তী বছরগুলিতে রাজার ভাইদের কেবল কারাগারের পিছনে রাখা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে না। 1299 থেকে 1922 সালের মধ্যে 36 জন সুলতান অটোমান সাম্রাজ্য শাসন করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রধান অটোমান সুলতান বিলাসবহুল তোপকাপি প্রাসাদে থাকতেন, যেখানে পুল, উঠোন, প্রশাসনিক ভবন, আবাসিক ভবন এবং কেন্দ্রীয় টাওয়ারের চারপাশে কয়েক ডজন সুন্দর বাগান ছিল। এই বিশাল প্রাসাদের একটি উল্লেখযোগ্য অংশকে হারেম বলা হতো। হারেম এমন একটি জায়গা ছিল যেখানে উপপত্নী, সুলতানের স্ত্রীরা এবং আরও বেশ কয়েকজন দাসী নারী একসাথে থাকতেন। যদিও এই মহিলারা একসাথে থাকতেন, তাদের হারেমে বিভিন্ন পদ মর্যাদা দেওয়া হতো এবং তাদের সকলকে আদেশ মেনে চলতে হতো। এই আদেশ সাধারণত সুলতানের মা দ্বারা নিয়ন্ত্রিত এবং রক্ষণাবেক্ষণ করা হতো। তার মৃত্যুর পর দায়িত্ব সুলতানের স্ত্রীদের একজনের উপর চলে যেত। এই সমস্ত মহিলারা সুলতানের অধীনে ছিলেন
এবং সুলতানের স্বার্থে তাদের হারেমে রাখা হতো। হারেমের আইন শৃঙ্খলা সর্বদা অনুসরণ করা হয় তা নিশ্চিত করার জন্য প্রাসাদে নপুংসকদের নিযুক্ত করা হয়েছিল, যারা দৈনন্দিন কাজে সহায়তা করতেন এবং হারেমের ব্যবসা দেখাশোনা করতেন। বেশ কয়েকটি অনুষ্ঠানে এই মহিলারা সুলতানের জন্য গান গাইতেন এবং নাচতেন, এবং যদি তারা ভাগ্যবান হন তবে তারা তার পছন্দের উপপত্নী হিসাবে বেছে নেবে এবং হারেমের শ্রেণীবিন্যাসে পছন্দের অবস্থানে উন্নীত হবে। তারা একটি সাধারণ স্নান এবং একটি সাধারণ রান্নাঘরও ভাগ করেছে। হত্যার প্রতিনিয়ত আসন্ন হুমকির কারণে সুলতানকে প্রতি রাতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে হয়েছিল, যাতে শত্রুরা কখনই তার বাসস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারে। অটোমান সাম্রাজ্যের পতন 1600 শতকের গোড়ার দিকে ইউরোপে সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের দিক থেকে অটোমান সাম্রাজ্যের অবনতি ঘটে। সাম্রাজ্যের শক্তি হ্রাস পেতে শুরু করলেও রেনেসাঁর আবির্ভাব এবং শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট ক্ষতি পুনরুজ্জীবিত হওয়ার সাথে সাথে ইউরোপ দ্রুত শক্তি অর্জন করতে শুরু করে। ধারাবাহিকভাবে ভারত ও ইউরোপের বাণিজ্য নীতির সাথে প্রতিযোগিতায় অটোমান সাম্রাজ্যের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে, যার ফলে অটোমান সাম্রাজ্যের অকাল পতন ঘটে। একের পর এক ঘটনা ঘটতে থাকে। 1683 সালে ভিয়েনায় সাম্রাজ্যের পরাজয় তাদের দুর্বলতা আরও বাড়িয়ে দেয়। সময়ের সাথে সাথে ধীরে ধীরে রাজ্যটি তাদের মহাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। গ্রিস তাদের স্বাধীনতার জন্য লড়াই করে এবং 1830 সালে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে 1878 সালে বার্লিন কংগ্রেস রোমানিয়া, বুলগেরিয়া এবং সার্বিয়াকে স্বাধীন ঘোষণা করে। 1912 এবং 1913 সালে সংঘটিত বলকান যুদ্ধে তুর্কিরা তাদের বেশিরভাগ সাম্রাজ্য হারিয়েছিল, তখন চূড়ান্ত আঘাত আসে। আনুষ্ঠানিকভাবে মহান অটোমান সাম্রাজ্য 1922 সালে শেষ হয়ে যায়, যখন সুলতান উপাধিটি ছিনিয়ে নেওয়া হয়। 29শে অক্টোবর তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়, যা সেনা কর্মকর্তা মোস্তফা কামাল আতাতুর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1923 থেকে 1938 সাল পর্যন্ত তুরস্কের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর মাধ্যমে তার মেয়াদ শেষ হয়। তিনি দেশকে পুনরুজ্জীবিত করতে, জনগণকে ধর্মনিরপেক্ষ করতে এবং তুরস্কের সমগ্র সংস্কৃতিকে পাশ্চাত্যিকরণের জন্য ব্যাপকভাবে কাজ করেন। তুর্কি সাম্রাজ্যের উত্তরাধিকার দীর্ঘ 600 বছর ধরে চলে আসছে। আজও তাদের বৈচিত্র্য, তাদের অদম্য সামরিক শক্তি, তাদের শৈল্পিক প্রচেষ্টা, তাদের স্থাপত্যিক প্রতিভা এবং তাদের ধর্মীয় কর্মকাণ্ডের জন্য তারা স্মরণীয়। 19 শতকের শেষের দিকে অটোমান সাম্রাজ্যের পতন শুরু হয়। এটি মারাত্মকভাবে পতনের দিকে ছিল। সাম্রাজ্য পরিচালনার দুর্বল অবস্থার কারণে ইতিহাসে এটিকে ইউরোপের অসুস্থ মানুষ হিসাবে উল্লেখ করা হয়। পতনের প্রধান কারণগুলি ছিল অটোমান সাম্রাজ্যের শ্বাসকরা যুদ্ধে জয়লাভ করতে ব্যর্থ হচ্ছিল, তারা ক্রমশ ইউরোপীয় শক্তির কাছে অঞ্চল হারাচ্ছিল। গ্রিস একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে এবং 1830 সালে স্বাধীনতা লাভ করে। ক্রিমিয়ান যুদ্ধ 1853 হতে 1856 সংঘটিত হয় এবং অটোমানদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্রিটেন এবং ফ্রান্সের সাথে মিত্রতা করতে হয়। এই যুদ্ধের সময় তারা বলকান এবং মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চল হারায়। অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার মতো ইউরোপীয় দেশগুলির ক্রমবর্ধমান প্রভাব ধীরে ধীরে এর স্বাধীনতাকে দুর্বল করে তোলে। ব্রিটেন এবং ফ্রান্সের ঋণ এবং সাহায্য গ্রহণের মাধ্যমে বিদেশি হস্তক্ষেপের দরজা খুলে যায়, যা এর কর্তৃত্ব এবং স্বায়ত্তশাসনকে হ্রাস করে। 1839 হতে 1876 সালে সাম্রাজ্যের আধুনিকীকরণের জন্য অটোমান নেতৃত্ব তার আইনি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আধুনিকীকরণের জন্য তানজিমাত সংস্কার চালু করে, কিন্তু ত্রুটিপূর্ণ বাস্তবায়নের কারণে তারা লড়াই করে এবং ঐতিহ্যবাদীদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। হুররেম সুলতানা, তুমি নিশ্চয়ই রোমিও জুলিয়েট, লাইলামজনু, হিররাঞ্জার আবেগঘন প্রেমের গল্প শুনেছ, কিন্তু তুমি কি শুনেছ যে হুররেম সুলতানা এবং সুলতান সুলেমান খানের মধ্যে অবিরাম ভালোবাসা ভাগাভাগি? অসাধারণ রুথেনিয়ায়, বর্তমানে ইউক্রেন, যা আগে আলেকজান্দ্রা নামে পরিচিত ছিল,
তার জন্ম একটি অত্যন্ত গোঁড়া খ্রিস্টান পরিবারে। পরবর্তীতে তুর্কিরা রুথেনিয়া আক্রমণ শুরু করলে আলেকজান্দ্রা ক্রিমিয়ান লুটেরাদের হাতে বন্দী হন এবং দাস বাজারে অটোমানদের কাছে বিক্রি হয়ে যান। তার অবাস্তব সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত, খুব দ্রুত তিনি সুলতানের দৃষ্টিতে এবং হারেমের পদমর্যাদার মধ্য দিয়ে উঠে আসেন। সুলেমানের কাছ থেকে তিনি যে মনোযোগ পেতেন তার কারণে বেশিরভাগ মহিলাই তাকে ঈর্ষান্বিত করতেন। সার্জারি সুলতান এই রুথেনিয়ান সুন্দরীর প্রেমে পড়েন এবং ৮০০ বছরের পুরনো ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে তার প্রিয় উপপত্নীকে বিয়ে করেন এবং তাকে তার বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তিনি সুলেমানকে বিয়ে করার জন্য খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি প্রথম স্ত্রী যিনি হাশেকি সুলতানের মর্যাদা পেয়েছিলেন। হাশেকির অর্থ প্রিয়। পূর্বে ঐতিহ্যটি শুধুমাত্র সুলতানদের বিদেশি অভিজাতদের কন্যাদের বিয়ে করার অনুমতি দিত এবং প্রাসাদে উপপত্নী হিসাবে কাজ করা কাউকে নয়। তিনি সিংহাসন বহনকারী সেলিম সহ সাম্রাজ্যকে ৬টি সন্তান দেওয়ার জন্য বেঁচেছিলেন। হুররেম সুলতানকে তার রাষ্ট্রীয় বিষয়ে পরামর্শ দিতে এবং রাজা সিগিসমন্ড দ্বিতীয় অগাস্টাসকে কূটনৈতিক চিঠি পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অটোমান সাম্রাজ্যের পতনের পর মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক তৈরির পথ প্রশস্ত হয়, যার নেতৃত্বে জাতিকে রূপান্তরিত করার প্রচেষ্টা চালানো হয়। তিনি সরকারকে ধর্মনিরপেক্ষকরণ, আরবি লিপিকে ল্যাটিন বর্ণমালা দিয়ে প্রতিস্থাপন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে আধুনিকীকরণ সহ একাধিক সাহসী সংস্কারের নেতৃত্ব দেন। যদিও তুরস্ক প্রজাতন্ত্র অটোমান সাম্রাজ্যে স্থলাভিষিক্ত হয়, আধুনিক তুরস্ক অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি হিসেবে তার সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের মাধ্যমে তার অটোমান অতীতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। এর প্রভাব আজও দৃঢ়ভাবে প্রথিত।